আজ থেকে লিটার প্রতি ৫ টাকা কমছে ভোজ্য তেলের দাম। রাজধানীর পাইকারি বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম। আমদানি কমায় বাড়তে পারে চালের দাম, শঙ্কা ব্যবসায়ীদের। সামর্থ্য না থাকায় রাজধানীতে ঝুঁকিপূর্ণভাবে জলাশয়ের উপর নির্মিত ঘরে বাস করছেন অনেক স্বল্প আয়ের মানুষ। বিকল্প বাসস্থানের কথা ভাবছে কর্তৃপক্ষ। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। নেওয়া হয়েছে উন্মুক্ত জলাশয়ে প্রজনন কর্মসূচি। সুফল পাচ্ছেন এলাকার দরিদ্ররা। এবং বাণিজ্য মেলায় কম দামে টেলিভিশন আর মোবাইল সেট কেনার ধুম। ক্রেতাদের নজর কাড়তে নগদ অর্থছাড় সহ নানা অফার দিচ্ছেন প্রতিষ্ঠানগুলো। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামতের কথা। দর্শকদের কাছের যাত্রায় আজ থাকছে ঝালকাঠি। দর্শক, এই মুহূর্তে ঝালকাঠির দর্শকদের সঙ্গে আছেন সহকর্মী রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেশের বিভিন্ন জেলা ঘুরতে ঘুরতে দর্শকের সময় নিয়ে আমরা এখন নদী বিধৌত ঝালকাঠিতে, এবং ঝালকাঠির বিশেষত এর আশপাশে প্রচুর নদী রয়েছে এবং এ কারণে ব্রিটিশ আমলের আগে থেকেই কিন্তু এই এলাকাটি বন্দর হিসেবে ব্রিটিশ, ডাচ এবং পর্তুগিজদের কাছে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এবং ঐতিহাসিক দিক থেকে এই ঝালকাঠি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে। তো আমরা দর্শকের সময় নিয়ে এখন ঝালকাঠিতে, ঝালকাঠির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সময় সংবাদের কাছে তাদের প্রাপ্তি এবং তারা ঝালকাঠির যারা দর্শক রয়েছেন তাদের কাছে। তো আমরা ঝালকাঠির বিভিন্ন দর্শকের সঙ্গে কথা বলবো। প্রথমেই একজনের সঙ্গে কথা বলি এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব ঝালকাঠির যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো কতখানি আসলে সময় সংবাদে ফুটে আসছে এবং সময় সংবাদ কতখানি তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারছে। ঝালকাঠিতে তো আমরা জানি যে বিভিন্ন জেলার তুলনায় এখানে অবকাঠামোগত বিভিন্ন সমস্যা রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো থেকে 24 ঘন্টার যে সংবাদ চ্যানেলগুলো রয়েছে, শুধু সময় সংবাদই নয়, এর বাইরেও যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, সেদিক থেকে বিবেচনা করলে ঝালকাঠির সংবাদগুলো এবং সমস্যাগুলো এই টেলিভিশনগুলোতে কতখানি আসছে? ধন্যবাদ সময় টিভিকে। যে সমস্ত 24 ঘন্টা চ্যানেলে যে সমস্ত সংবাদগুলো আসছে, এটা ঝালকাঠির জন্য পর্যাপ্ত না। আমার ঝালকাঠির একটি অবহেলিত জনপদ, ছোট ডিস্ট্রিক্ট হলো, এখানের লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং সবসময় বিভিন্ন প্লেসে থাকে আমাদের এখানকার। তারপরেও আমার যে অবকাঠামো এবং বিভিন্ন স্কুল কলেজ, আমার শিক্ষাঙ্গনে যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো সেইভাবে ফুটে উঠছে না। আমি আশা করব সময় টিভির কাছে যে আমাদের এই শিক্ষাঙ্গন এবং অবহেলিত যে রাস্তাঘাট উন্নয়নের অবহেলিত অবস্থায় আছে, এগুলো যেন বেশি বেশি করে প্রচার করা। তার মানে এগুলো পর্যাপ্ত নয় এবং আপনারা চাচ্ছেন যাতে আরো বেশি এগুলো ফুটে ওঠে। আমরা আরো একজন দর্শকের কাছে যাব, তার কাছে জানতে যাব অন্যান্য যেই, আমরা তো প্রায় একটা সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে 5 বছর ধরে ইতোমধ্যে পার করে ফেলেছি, তো কতখানি আসলে আপনাদের প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারলাম? ধন্যবাদ। সময় টিভি একটি অত্যন্ত 5 বছরে বেশ ভালো অবস্থানে পুষছে
ভালো একটি সংবাদভিত্তিক চ্যানেল, কিন্তু আমরা তারপর ঝালকাঠির যে সংবাদ, এই ঝালকাঠির সংবাদগুলি আরও বেশি প্রত্যাশা করি। যেমন আমাদের ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তর এখানে ব্যাপক একটা বিপ্লব ঘটাইছে আমাদের যুব প্রশিক্ষণের ক্ষেত্রে। আমাদের এই যে মানব সম্পদ উন্নয়ন, যেটা এর আলাদা কোনো মন্ত্রণালয় নেই, যুব উন্নয়ন অধিদপ্তর মানব সম্পদের জন্য প্রচুর কাজ করে। এদেশের পোলট্রি শিল্প, এদেশের এই যে আমরা গাভী পালন বলি, আমরা যুব উন্নয়নের মাধ্যমে এই যে আমাদের প্রযুক্তিগত যে প্রশিক্ষণ, এইগুলি আমাদের এই সময় আমাদের জন্য আসলে আপনার সাজেশনটি কি, এবং আমাদের আসলে উন্নতির জায়গাটা আর কি আছে? না, আপনাদের উন্নতির জায়গাটা আমাদের যে সমস্যাগুলি, যেমন ঝালকাঠিতে একটা ঐতিহ্যবাহী শঙ্খশিল্প আছে, ঐতিহ্যবাহী পাটি শিল্প আছে, ঝালকাঠিতে ঐতিহ্যবাহী গামছা শিল্প ছিল। এইগুলোর সমস্যাটা কি? এটা কেন এটা ধ্বংস হয়ে যাচ্ছে? কেন একে সরকার সাহায্য করতেছে না? কেন ব্যাংক তাকে ঋণ দিচ্ছে না? এই জায়গাটায় রুট লেভেলে গিয়ে একে চিহ্নিত করা দরকার। এই খবরের চিহ্নিতটা পিছন থেকে আসলে আসলে পিছনের খবরটা আমরা জানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে বেশ কয়েকজন দর্শকের কাছ থেকে ইতোমধ্যে বেশ কয়েকটি কিন্তু বিষয় উঠে এসেছে তাদের কথার মাধ্যমে, এবং তারা বিষয়গুলো যেটি বলছেন যে সংবাদের পেছনের খবরগুলো আরো ভালোভাবে সময় সংবাদের কাছ থেকে তারা প্রত্যাশা করেন। তো আমরা এখানে যুব সমাজের বিভিন্ন মানুষজনকে দেখতে পাচ্ছি। তো তাদের কাছে প্রশ্ন থাকবে যে আমরা তো সংবাদগুলো টেলিভিশনেই শুধু প্রচার করি না, অনলাইনের মাধ্যমে প্রচার করি। তো সেক্ষেত্রে আপনারা কতখানি অনলাইন নির্ভর টেলিভিশনগুলোর ক্ষেত্রে, এবং সময় সংবাদ কতখানি আসলে সেটি পূরণ করতে পারছে? আসলে আসলে বাঙালিয়ানা টেলিভিশন বলতে যেটা বোঝায় সেটা সময় টিভির মধ্যে আছে। সময় ইতিমধ্যেই মানুষের মনকে অর্জন করতে পেরেছে, সংবাদের চাহিদা মিটিয়েছে। কিন্তু বিষয়টা হলো আমরা যারা ইয়াং জেনারেশন আছি, যারা ফেসবুকের সাথে টুইটারের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্যান্য টেলিভিশন চ্যানেলের চেয়ে সময় টিভিটা ফেসবুকে একটু ইনঅ্যাক্টিভ আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা টেলিভিশন দেখার কিন্তু অত সময় পাইনি, যেহেতু বাইরে লেখাপড়া করি। সেক্ষেত্রে যদি ফেসবুকে আরও একটু সময়ের যে স্কল বা অন্যান্য আদারওয়াইজ যে আপনার ইগুলো আছে, সেগুলো যদি ফেসবুকে দ্রুত দিত, তাহলে আমার মনে হয় আমাদের চাহিদাটা মিটতো। এই আশাটা আমাদের, যে সময়ের টিভি যাতে ফেসবুকের দিকে আরেকটু গুরুত্ব দেয়। আমাদের সামাজিক গণমাধ্যমগুলোর ক্ষেত্রে আমাদের অংশগ্রহণটা আরো বেশি যাচ্ছে। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো যে ঐতিহ্যগত তো বেশ কিছু বিষয়ে ঝালকাঠির রয়েছে। তো সেই ঐতিহ্যগত দিকগুলোকে কাজে লাগিয়ে আপনার ঝালকাঠির উন্নয়নে সময় টিভি আপনাদের কিভাবে সঙ্গী হতে পারে? ধন্যবাদ। আপনারা অবশ্যই জানেন যে ঝালকাঠিতে কিন্তু অনেক ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। এর ভিতরে আমি একটি বলি, ঝালকাঠি আপনি জানেন যে অবিভক্ত বাংলার প্রথম নাট্যমঞ্চ কিন্তু এই ঝালকাঠিতে। সেখানে সেটা হচ্ছে কি আপনার কীর্তিপ্রসাদ জমিদার বাড়িতে। কিন্তু দেখেন যে সংরক্ষণের অভাবে কিন্তু আসলে এটা হারিয়ে যাচ্ছে। আমাদের নাটক শিল্পটাও আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। সেখানে আগের মতো নাট্যচর্চা হয় না, সংরক্ষণের অভাবে শুধুমাত্র। তো আমি আসলে জানি যে আপনাদের নিউজে এগুলো নিয়ে, এই অনুষ্ঠানের উপরে কোনো জায়গা বিশেষ করে থাকে না। আমি চাই যে আপনারা যদি একটা আসলে বিশেষ অনুষ্ঠান বা প্রতিবেদন তৈরি করেন এটার উপরে, এবং আপনি যদি সরাসরি গণমাধ্যমে সম্প্রচার করেন, তাহলে আমাদের ঝালকাঠির ঐতিহ্যবাহী ব্যাপারটা আর কি অনেক ভালো থাকে, এবং সবাই দেখতে পারে, এবং আবার চাঙা হয়ে যাবে ঝালকাঠির নাটক শিল্প। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাংস্কৃতিক দিক থেকে উন্নয়নের জন্য এবং ঐতিহ্যগত দিকগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সঙ্গী হতে পারি সেই বিষয়টি বলছিলেন। আমরা একজন স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে ঐতিহাসিক স্থাপনা এবং যেই অবকাঠামোগত যে সমস্যা, সেগুলোর কথাই দর্শকরা বারবার বলছেন। এর বাইরে আর কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো সংবাদে অংশ নিতে পারে বা সংবাদ হতে পারে? ঐতিহাসিক এগুলোর মধ্যে আমি বলতে চাচ্ছি যে আমাদের আগে এগুলোর বাইরে ঐতিহাসিক যে বিষয়গুলো এবং অবকাঠামোগত সমস্যা, এর বাইরে আর কি কি সংবাদ হতে পারে? এর বাইরে আরও তাঁত শিল্প আছে, তারপরে গামছা শিল্প আছে, তারপরে পাট শিল্প আছে। এগুলো নিয়ে আমি বলতে চাচ্ছি যে আগে শঙ্খশিল্প আছে। আগে শঙ্খশিল্পর অনেক চল ছিল, যেগুলো আমাদের এখানে অনেক হতো, কিন্তু এখন আর অতটা দেখা যাচ্ছে না। তারপরে গামছা শিল্প, আগের সময় গণি মেয়া ছিল, তখন তার গামছা শিল্পটা অনেক চলতো, কিন্তু এখন আর চলে না। সেগুলোর খবর কিন্তু আমরা হচ্ছে এবং দেখছি যে সেটি হচ্ছে, সেটি আসলে পর্যাপ্ত না। আমি চাচ্ছি যে এগুলো যেন আরো বেশি করে দেখানো হয়, তাহলে যদি এগুলো একটু উন্নতি করতে পারে। এই জন্য আমার দাবি হচ্ছে যে সময় টেলিভিশনে জানি এগুলো আর একটু বেশি করে দেখানো হয়। আরো বেশি জায়গা নিয়ে আপনারা দেখতে চান। আমরা আমাদের যেই ঝালকাঠি প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। তার কাছ থেকে আমরা ঝালকাঠির বিভিন্ন সংবাদ পেয়ে থাকি, তার কাছ থেকে জানতে যাব তার আসলে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বা সংবাদ দেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যাগুলো তারা আসলে ফেস করেন, এবং আমরা সেগুলো নিয়ে কাজ করতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, অন্যান্য জেলাগুলোর তুলনায় ঝালকাঠির খবরগুলো আমাদের সংবাদে কি পরিমাণে জায়গা পাচ্ছে? যেহেতু আপনি সবগুলো জেলার খবর দেখছেন, পাশাপাশি আপনি নিজেও খবর পাঠাচ্ছেন, সেই জায়গা থেকে আমাদের আর কি করার আছে? আসলে সময় টেলিভিশন গণমাধ্যম
গণমানুষের গণমাধ্যম, সেক্ষেত্রে গণমানুষের চাহিদা একটু বেশিই থাকবে। তো আমার মনে হয় যে ঝালকাঠির সংবাদ গণমানুষের সমস্যা সম্ভাবনা আমরা প্রচার করার চেষ্টা করেছি, বেশ কিছু সংবাদ দেখায়, তারপরও আসলে পর্যাপ্ত না। এই সংবাদগুলো যদি আরও বেশি কাভারেজ দেওয়া যায়, যেমন ঘটনার মূলে যদি যাওয়া যায়, কি কারণে এইসব সমস্যাগুলো হচ্ছে। আপনি তো আপনার সেই দায়িত্বটা তো আপনার, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি যখন খবরগুলো পাঠাচ্ছেন, তো আমাদের বার্তা সম্পাদক যারা রয়েছেন বা যারা আমাদের ন্যাশনাল ডেস্কে রয়েছেন, তাদের করণীয় কি আছে সেই সংবাদগুলো জায়গা দেওয়ার ক্ষেত্রে, বা তাদের কাছ থেকে আপনারা কি কি ধরনের নির্দেশনা চান? আসলে এলাকার সংবাদ বা জনপদের সংবাদ, জেলাভিত্তিক সংবাদের জায়গাটা যদি আরও বেশি করা হয়, জাতীয় নিউজের আমাদের সাধারণত 6টার সময় যে বাংলার সময় এবং সকালের খবর, এই খবরে যদি আরও জেলার খবরগুলোর জায়গাটা বেশি দেওয়া হয়, জাতীয় নিউজটা অন্য সংবাদগুলোতে নিয়ে, তাহলে আমার মনে হয় যে জেলার সংবাদটা বেশি ইনক্লুড করা যায় ওখানে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলার সময় বা যেগুলো জনপদের খবর আছে সেগুলোতে এলাকার খবরগুলো দেওয়ার চেষ্টা করি, তবে খুব গুরুত্বপূর্ণ হলে পরে তখন আমরা জাতীয় সংবাদগুলো এগুলো আনছি। তারপরেও আপনার বিষয়গুলো আমি জানি যে অবশ্যই আমাদের বার্তা সম্পাদক যারা রয়েছেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন। তো আমরা চলে যাই আরেকজনের কাছে একটু, যেহেতু এখন আমরা ক্রিকেটে এবং স্পোর্টসে অনেক এগিয়ে যাচ্ছি, তো প্রত্যেক জেলা থেকেই আমরা দেখছি যে ক্রিকেটার আসছে, ফুটবলার আসছে, খেলোয়াড় আসছে, তো ঝালকাঠির সেই সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগানো যেতে পারে? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমি ঝালকাঠি ডিস্ট্রিক্ট ক্রিকেট কোচ। আমার কাজ হচ্ছে এই জেলার ক্রিকেটের মান উন্নয়ন করা এবং খেলাধুলার টোটাল আয়োজন করা। তা আমাদের মফস্বল লেভেলে দেখা যাচ্ছে যে আমাদের প্রচারণার কারণে আমরা অনেক পিছিয়ে আছি ক্রিকেটে, বিশেষ করে ক্রিকেট। আমাদের অনেক ভালো ভালো প্রতিভাবান প্লেয়ার আছে, বাট ওদেরকে আমরা উপরে তুলতে পারছি না। তা বিভিন্ন টিভি চ্যানেলগুলো দেখা যায় এরা ঢাকা কেন্দ্রিক বা উন্নত ক্যাপিটাল যেগুলো আছে তাদের প্লেয়ারদেরকে নিয়েই ব্যস্ত থাকে। আসলে আমাদের মফস্বল শহরের যেগুলো খেলাধুলা হয় বা প্লেয়ারদেরকে ইন্সপায়ার করার জন্য সময় টিভির কাছে আবেদন থাকবে যে এই ধরনের খেলাধুলা যদি তারা সময় টিভির যেগুলো স্পোর্টস নিউজ, সেটা কি করা যেতে পারে? যেমন আমাদের কিন্তু বিশেষভাবে এই খেলার জন্য সংবাদ প্রচার হয়ে থাকে 2বার, তো সেক্ষেত্রে আসলে এই খেলোয়াড়গুলোকে যদি আমরা আরো প্রমোট করতে চাই এবং ভালো জায়গায় নিয়ে যেতে চাই, সে আসলে সেখানে কি করণীয় আছে? একেবারে আপনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে একটু বলুন। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে সময় টিভির মাধ্যমে আমি বলতে চাই যে আসলে আমাদের এই যে রুট লেভেলের যে খেলাধুলা এগুলো একটু বেশিভাবে প্রচার করা হোক বা টিভিতে দেখানো হোক, তাহলে দেখা যাবে যে আমাদের যারা রুট লেভেলের বাচ্চা ছেলেপেলে আছে, যারা ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন দেখে, তারা খুব ইন্সপায়ার হবে এবং আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। যে আসলে বাইরের সমাজ যারা আছে অন্য দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, তারা খেলাধুলার দিকে আসবে এবং ইন্সপায়ার হবে খুবই, যে খেলাধুলার দিকে তাদের আগ্রহ বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে বেশ কয়েকজন দর্শকের সঙ্গে কথা বললাম, তাদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছি। তার মধ্যে আরও একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে আপনার এলাকার যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের প্রতিনিধির মাধ্যমে সেই খবরগুলো প্রচার করছি। তো বেশ কিছু সাজেশন ইতিমধ্যে আমরা পেয়েছি। তো আপনার কি মনে হয় যে আসলে এই 5 বছরে আমরা আপনাদের যেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি? হ্যাঁ, সময় টিভি নিউজের ক্ষেত্রে অনেক মানুষের ব্যাপক গণমানুষের প্রত্যাশা পূরণ করেছে। আর আমাদের ঝালকাঠিতে যে সমস্যা, যে রাস্তাঘাটের কিছু অউন্নত আছে এখনও, আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আপনারা যে রাস্তা থেকে চলে এসেছেন সেই রাস্তা অনেকটা ভাঙা। তো আমি আশা করবো স্থানীয় প্রতিনিধি প্লাস আপনাদের মাধ্যমে যে সেই নিউজগুলো যেন একদম ভিতর থেকে প্রচার করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বললাম এবং এখানে ঝালকাঠির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গাটিতে এসেছিলেন এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং গত 5 বছরে আমাদের যেই বিভিন্ন কার্যক্রম সেগুলোর মূল্যায়ন তারা করেছেন। তাদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ আমরা পেয়েছি। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই পরামর্শগুলোকে সাথে নিয়ে আরও ভালোভাবে সংবাদগুলোতে তাদের কথা উঠিয়ে আনতে। তো মোটামুটি এখন পর্যন্ত আমি এই এলাকা থেকে এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। আমরা বিকেলবেলা চলে যাব, বিকেল 4টার সময় সেখানে যাব পিরোজপুরের যারা দর্শক রয়েছেন তাদের কাছাকাছি যাব এবং তাদের প্রত্যাশা জানবো। তাদেরকে নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো এবং তাদের প্রত্যাশাগুলো জেনে নেব। তো মোটামুটি এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছের অনুষ্ঠানের প্রতিটি জেলায় যাচ্ছে সময় সংবাদ দল। তারই অংশ হিসেবে আজকের ছিল ঝালকাঠি জেলায়, সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান। এখন চলে যাচ্ছে অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। সপ্তাহ ব্যবধানে রাজধানী পাইকারি বাজারে দাম কমছে আলু, আদা ও পেঁয়াজের। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, আটা, তেল সহ অন্য সব পণ্যের দাম। তবে ব্যবসায়ীরা জানান, আমদানি কমায় বাড়তে পারে চালের দাম। রাজধানী মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। সরবরাহের কোনো ঘাটতি নেই রাজধানীর এই পাইকারি বাজারে, ফলে দাম কমেছে বেশ কিছু পণ্যের। কেজি প্রতি 10 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকায়। 3 থেকে 4 টাকা কমেছে আদার দাম, পেঁয়াজের দাম কমেছে 7 টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে রসুনের দাম। এই সপ্তাহে সব জিনিসের দামই তুলনামূলক বাজারে কমতি, বাড়তি না। আলুর বাজারে 10 টাকা কমছে কেজিতে। দেশি পেঁয়াজ প্রচুর পরিমাণ আমদানি আছে। বাজার ঘুরে দেখা গেল প্রতি কেজি দেশি মসুরের ডাল 125 থেকে 127, খেসারি 48, চিনি 43 এবং খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 88 টাকায়। তেলের দামও একটু কমছে, সরকারিভাবে যে 5 টাকা করে লিটারে কমাইছে। অন্য মশলা টসলা সব আগের মতোই আছে, বা হয়তো বা সামান্য কম আছে। এদিকে চালের দাম স্থিতিশীল রয়েছে। কোম্পানি ভেদে প্রতি কেজি মিনিকেট 44 থেকে 46, 28, 36, নাজির শাল বিক্রি হচ্ছে 53 টাকায়। তবে ভ্যাট বাড়ানোয় চাল আমদানি কমে যাওয়ায় দাম সহসাই বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। গত সপ্তাহ আর এই সপ্তাহ তো প্রায় একরকমেরই আছে। ট্যাক্স বসাইতে আপনার চালের রেটটা একটু বেশি পড়ে, এই কারণে আমদানি কম করতেছে। আর মিনিকেট, আটা সেগুলো এমনিও বাড়বে, কারণ এগুলো আগামী বৈশাখ ছাড়া আর চাল আসবে না। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আজ থেকে সারা দেশে 5 টাকা কমছে ভোজ্য তেলের দাম। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে আছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 5 টাকা কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, এর প্রেক্ষিতে কিন্তু একদিকে যেমন জটিলতা সৃষ্টি হয়েছে, অন্যদিকে নানা ধরনের কারসাজিও দেখা দিয়েছে। এক্ষেত্রে আমরা দেখেছি গত 2 সপ্তাহ আগে সোয়াবিন তেল কিন্তু বিক্রি হয়েছিল 2800 থেকে 2850 টাকা প্রতি মন। কিন্তু এর মধ্যে ব্যবসায়ীরা বলছেন গত বৃহস্পতিবার পর্যন্ত সোয়াবিন তেল বিক্রি হয়েছে 3150 টাকা মন প্রতি। আর এই 5 টাকা কমিয়ে আনলে এখন তারা বিক্রি করছেন, আজ দেখতে পাচ্ছি আমরা 3050 টাকা বা 2950 টাকায় প্রতি মন সোয়াবিন বিক্রি হচ্ছে। অপরদিকে পাম অয়েল বিক্রি হয়েছে গত 1 সপ্তাহ আগে কিন্তু 2055 টাকা, যেটা আজ বিক্রি হচ্ছে 2030 টাকা। অপরদিকে সুপার সোয়াবিন গত সপ্তাহে বিক্রি হয়েছিল 2250 টাকা, আর আজ বিক্রি হচ্ছে 2230 টাকা। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা বলছেন, এখানকার যারা বড় বড় পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে এই সয়াবিন তেলের যে কেজিতে 5 টাকা যে কমানো হবে, আসলে কোন ধরনের তেলে কমানো হবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। এখানে ক্ষেত্রে যে খাতুনগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার, এখানে মূলত বাল্ক আকারে তেল বিক্রি হয়, অর্থাৎ ড্রাম হিসেবে তেল বিক্রি হয়। কিন্তু আদৌ সিদ্ধান্ত হয়েছে কিনা যে বাল্কের দাম কমবে না প্যাকেটের দাম কমবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই কারণে কিন্তু যে আজ শনিবার থেকে যেটি কার্যকর হওয়ার কথা, বাজারে এখন পর্যন্ত কার্যকর হয়নি। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন পাইকারি ব্যবসায়ী এবং ডিউ ব্যবসায়ীর সাথে, তারা বলছে তারা এখনো পর্যন্ত বৃহস্পতিবারে যে রেটটি ছিল মার্কেটে, সেই রেট অনুযায়ী তেল বিক্রি করছে। একই অবস্থা কিন্তু খুচরা বাজারগুলোতে। খুচরা বাজারের ব্যবসায়ীরা বলছেন তারা কোনো নির্দেশনা পাননি এখন পর্যন্ত, যেখানে বৃহস্পতিবার যে রেট, সেই রেট অনুযায়ী তারা বিক্রি করছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম জুটন সাহা নামে এক ব্যবসায়ীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যেটি তারা রেট বিক্রি করছেন 3100 টাকা, সেই অনুযায়ী কিন্তু মিল রেট পড়তেছে প্রায় 3500 টাকা। তিনি বলছেন সরকার যে সিদ্ধান্ত দিয়েছে প্রতি কেজিতে 5 টাকা কমানো হবে, এটা এমন তেমন প্রতিক্রিয়া পড়বে না, কারণ তারা এমনিতেই কম দামে তেল বিক্রি করছেন। আমি বলি যে একটি শীতকাল আসলে কিন্তু বাংলাদেশে সোয়াবিন তেলের চাহিদাটা বেড়ে যায়, কারণ অন্যান্য সময় পাম অয়েল বা সুপার পাম অয়েল বিক্রি হয়, কিন্তু শীতকালে যেহেতু সুপার পাম এবং পাম অয়েল জমাট বেঁধে যায়, সেখানে কিন্তু সোয়াবিন তেলের চাহিদাটা বাড়ে, এবং চাহিদা বাড়ার কারণে দামও বাড়ে। অর্থাৎ শীত মৌসুম শুরু হওয়ার আগে আমরা দেখেছি কিন্তু প্রতি মন সোয়াবিন বিক্রি হয়েছিল 2700 টাকা ধরে। এমনকি গত সপ্তাহে সোয়াবিন তেলের দাম ছিল মন প্রতি ছিল 2850 টাকা, কিন্তু গত বৃহস্পতিবারের পরে সেই সোয়াবিন তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে এক্ষেত্রে ব্যবসায়ীরা, অন্যান্য যারা ব্যবসায়ী তারা বলছেন এটা একটা কারসাজি হিসেবে দেখছেন। তারা বলছেন তারা হয়তো আগে থেকে জানতে পেরেছেন যে সোয়াবিন তেলের দাম কমানো হচ্ছে, যাতে সোয়াবিন তেলের দাম কমানোটা কোনো রকম প্রতিক্রিয়া ফেলতে না পারে, সেই কারণে তারা বৃহস্পতিবার আগে সোয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছিল, এবং সরকারের প্রতি আবার একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার পরে তারা রেট কমিয়ে এনেছে। অর্থাৎ এখন পর্যন্ত যে রেট কমানোর যে 5 টাকা প্রতি কেজি কমানোর যে সরকারের সিদ্ধান্ত, ভোক্তা পর্যায়ে তেমন কোনো প্রভাব পড়বে না বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের প্রায় সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে যে তেলের দাম কমানো নিয়ে সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোজ্য তেলের দাম কমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। আমরা সরাসরি ছিলাম সেখানে। একের পর এক দুর্ঘটনার পরেও রাজধানীতে বেড়েই চলছে ঝিল, খাল আর জলাশয়ের উপর নির্মিত ঘরে জনবসতি। ভালো মানুষের
ভালো মানের বাসা ভাড়া সামর্থ্যের বাইরে থাকায় ঝুঁকি নিয়ে এসব বাড়িতে বাস করছেন তারা। বিশ্লেষকরা বলছেন কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই দিন দিন বেড়ে চলছে এরকম ঝুঁকিপূর্ণ বসতবাড়ি। অবশ্য দ্রুত বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে ঝুঁকিপূর্ণ বসতঘর উচ্ছেদ করার আশ্বাস কর্তৃপক্ষের। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর রামপুরা ঝিল পার হঠাৎ করেই গত বছরের 15 এপ্রিল পানির নিচে দেবে যায় ঝিলের উপর বানানো দোতলা একটি টিন শেড বাড়ি। প্রাণ হারায় 12 জন। ঘটনার পর আলোচনায় আসে রাজধানীতে ঝিল, খাল বা নদী দখল করে যারা ঝুঁকিপূর্ণ বাড়ি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন তাদের উচ্ছেদের বিষয়টি। কিন্তু থেমে নেই ঝুঁকিপূর্ণ বসবাস। অভিযোগ রয়েছে স্বল্প আয়ের মানুষের সামর্থ্যহীনতাকে পুঁজি করে এসব বাসা ভাড়া দিচ্ছেন প্রভাবশালীরা। অন্যদিকে সামর্থ্যের অভাবে জীবন ঝুঁকি নিয়ে বাস করছেন ভাড়াটিয়ারা। গরিবের সংসার কি করবো, আমরা তো আর বিল্ডিং এ থাকতে পারি না, তাই আমরা এই জায়গায় থাকি কম পয়সা ভাড়া দিয়া। প্রশাসন তো এই সম্বন্ধে কোনো কিছু বলে না, আইসা চলে যায়। ঝুঁকিপূর্ণ হলে কি করবো, আমাদের জন্য ভালো। নগর পরিকল্পনাবিদরা বলছেন দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এরকম দুর্ঘটনা। আমরা যদি ভূপ্রকৃতি না মেনে কোনো না কোনোভাবে বসবাস করার জন্য অনুমোদন দিই, অথবা রাষ্ট্র যদি অবৈধভাবে কতগুলো হুডলাম রাজনৈতিক পান্ডা ওই সমস্ত জায়গায় একতলা, তিনতলা, পাঁচতলা বস্তি বানিয়ে সেগুলি ভাড়া দিচ্ছে, আমরা দেখেও না দেখার ভান করি, তাহলে কি দুর্ঘটনা ঘটবে না? এটি মূলত দায়িত্বহীনতা, জবাবদিহিতাহীন একটি গভর্নেন্স আমাদেরকে এই অবস্থার মধ্যে নিয়ে ঠেলে দিচ্ছে। আর সিটি কর্পোরেশন ও রাজুক বলছে সমস্যা সমাধানে কম খরচে স্বল্প আয়ের মানুষের জন্য বিকল্প বাসস্থানের কথা ভাবছেন তারা। 30% লোককে যদি আমি রিসেটেলমেন্ট বা পুনর্বাসন করতে যাই, তাহলে সরকারের পক্ষে রাতারাতি সম্ভব না। সেই কারণে আমরা ঝুঁকিপূর্ণ ভেবেও অনেক সময় উদাসীনতার পরিচয় দেয় যে ঠিক আছে, মানুষ কষ্ট করে বসবাস করছে ঝুঁকির মধ্যে, জীবনের তাগিদে। হাজারো সমস্যা রয়েছে, সক্ষমতার দিক থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। এই সক্ষমতা অর্জন করার জন্য আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বিশ্লেষকদের মতে শহরে মানসম্মত আশ্রয়স্থল নেই এমন মানুষের সংখ্যা প্রায় 40 লাখ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সে লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তর উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধির কার্যক্রম শুরু করেছে। এর ফলে এলাকার দরিদ্র পরিবার সুফল পেতে শুরু করেছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার ডুমুরিয়া উপজেলার বেশ কয়েকটি নদী ও উন্মুক্ত জলাশয় রয়েছে। এসব জলাশয় বরাবরই দেশি প্রজাতির কই, মাগুর, শিং, বোয়াল সহ সব ধরনের দেশীয় মাছের আধার ছিল। গত 2 যুগ ধরে নদী, খাল ও উন্মুক্ত জলাশয়, বাঁধ ও নেট পাটা দিয়ে মাছ চাষ করার কারণে প্রায় বিলুপ্ত হতে বসে দেশি প্রজাতির মাছ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এসব বিবেচনায় এনে জলাশয়ে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ নেয়। তারই অংশ হিসেবে এলাকার দরিদ্র মানুষের সমন্বয়ে গঠিত সুফলভোগীদের নিয়ে জলাশয়গুলোতে এখন চলছে মাছ বৃদ্ধির কার্যক্রম। এই নদীতে দীর্ঘদিন আগে যে দেশি প্রজাতির মাছগুলো ছিল এক পর্যায়ে বিলীন হয়ে গেছিল, ছিল না বললেই চলে। অভয়াশ্রম হওয়ার ফলে আমাদের এই এলাকায় সুফলভোগীদের অত্যন্ত সুফল পাচ্ছে আর কি। তাছাড়া বিভিন্ন প্রজাতির মাছ আমরা এখন দেখতে পাচ্ছি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, শুধু খুলনাতে নয়, দেশীয় মাছ সংরক্ষণে সরকারিভাবে দেশের প্রতিটি উপজেলায় জলাশয়ে মাছ অবমুক্ত করতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে না পারলেও আমরা জনবল কাঠামোর একটা কাঠামোর একটা ব্যবস্থা আমরা করছি এবং এটা আমাদের এখন অর্থ মন্ত্রণালয় পর্যন্ত গেছে। আমরা আরও কিছু কর্মচারী বাড়ানোর চেষ্টা করছি এবং এটাকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য আমাদের পর্যবেক্ষণ, মনিটরিং এগুলি সবই থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার নাব্য হারানো ভদ্রা নদীর 17 কিলোমিটার এলাকা অবৈধ দখলমুক্ত করে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কম দামে আকর্ষণীয় টেলিভিশন আর মোবাইল সেট কেনার ধুম পড়েছে এবারের বাণিজ্য মেলায়। ক্রেতার নজর কাড়তে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নগদ অর্থছাড় সহ নানা অফার। বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মাহবুব। আধুনিক স্মার্টফোন, মোবাইল ব্যবহারকারী প্রায় প্রতিটি মানুষের কাঙ্ক্ষিত। ভোক্তার চাহিদার কথা মাথায় রেখেই এবারের বাণিজ্য মেলায় সস্তায় স্মার্টফোন বাজারে এনেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আগে আমরা চিন্তা করতাম যে এমন কিছু আসবে টেকনোলজি যে আমরা মুখে বললে সেটা
লেখা হয়ে যাবে। আজকে আমি ফার্স্ট এই জিনিসটা দেখলাম এবং আমি প্রিটি মাচ হ্যাপি। এখন তো ইন্টারনেটের যুগ, এখন যদি ইন্টারনেট না চালায় তো সেটা হয় না। আপনি যদি একটি R7 প্লাস অথবা R7 লাইট কেনেন, সেক্ষেত্রে আপনার জন্য একটি স্পিকার ফ্রি থাকবে, যার বাজার মূল্য প্রায় 2500 টাকার মতো। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার চাহিদার কথা মাথায় রেখেই ক্রয় ক্ষমতার মধ্যেই এসব ফোন পাওয়া যাচ্ছে মেলায়। আমাদের নতুন ফিচার ফোন অলভিও সিরিজ, এই ফোনটা আপনি 780 টাকা থেকে শুরু করে 1650 টাকায় পাচ্ছেন। এর প্রাইস ছিল আগে 54,800 টাকা, মেলা উপলক্ষে আপনারা 42,800 টাকায় পাচ্ছেন। মোবাইল ফোন ছাড়াও স্মার্ট টেলিভিশন সেটের সামনেও দেখা গেল ক্রেতা দর্শনার্থীদের ভিড়। শখের একটি টেলিভিশন সেট কিনতে অনেকেই আবার অপেক্ষা করেছেন বাণিজ্য মেলার। 24 ইঞ্চি একটা টিভি কিনবো, আমি সেই ডিসিশন নিচ্ছি। দামটা তুলনামূলক একটি অন্যান্য টিভির থেকে কিছুটা কম আর কি, বা মেলা উপলক্ষে যে ছাড় পাওয়া যাচ্ছে তারই জন্য। 19 ইঞ্চি টিভিটা আমাদের 12,950 টাকা এবং হাইস্ট যেটা 85,900 টাকা, সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন। সময়ের চাহিদা অনুযায়ী কাস্টমার চাচ্ছে স্মার্ট টিভি, তো আমাদের লেটেস্ট কালেকশন হচ্ছে 65 ইঞ্চি ফুল সুপার স্মার্ট এলইডি। মেলায় কেবল বিক্রি বাড়াতে নয়, বরং প্রচারণার জন্যও এসব পণ্যের ওপর ক্রেতাদের নানা অফার দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন অংশগ্রহণকারীরা। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 16তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী জুবাইর ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 16তম দিন এবং শনিবার। সরকারি সব প্রতিষ্ঠানের সঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু শনিবারে ছুটি থাকে। সে কারণে স্বাভাবিকভাবে আমরা যেটি লক্ষ্য করেছি, এর আগের দুটি শনিবারেও যেটি আমরা দেখতে পেয়েছি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও মেলায় কিন্তু মেলার গেট খোলার পর থেকেই ক্রেতা দর্শনার্থীদের একটা অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো মেলা ঢোকার প্রধান ফটক এবং এখান দিয়ে কিন্তু অনবরত আপনার ক্রেতা দর্শনার্থীরা আসছেন এবং এখানে কিন্তু কখনোই আমরা খালি দেখতে পাচ্ছি না। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা কয়েকজন আসার পরে, আমরা এই মেলা প্রাঙ্গণে ঢোকার পরে কয়েকজন ক্রেতা দর্শনার্থীর সঙ্গে কথা বলেছি এবং কিছু স্টল মালিকদের সঙ্গেও একটু মত বিনিময়ের মতো করেছি যে আসলে এবার ক্রেতাদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে যে এবার স্টলগুলো ঠিক ওইভাবে সাজানো গোছানো না, আর কিছু অব্যবস্থাপনার কথাও তারা উল্লেখ করছেন যে একটা জায়গায় বিভিন্ন ধরনের পণ্যের সংযুক্ত রয়েছে এবং একই একটি স্টলের পাশে যেমন ব্লেজারের স্টল রয়েছে, তার পাশেই রয়েছে বাসন কোসনের স্টল কিংবা খাবার আর একটি স্টল, এরকম আর কি। কিন্তু এই ক্রেতা দর্শনার্থীরা চাচ্ছিলেন যে একটা জায়গায় মেলা প্রাঙ্গণটা জুড়েই যদি একটু সাজানো গোছানো হতো বা একই জায়গায় এক এক ধরনের পণ্যের আইটেম যদি একটু মানে আলাদা আলাদা করে একটু প্যাভিলিয়নের মতো করে দিত, সেক্ষেত্রে আরও ভালো হতো তাদেরকে বোঝার সুবিধার্থে। যেমন একটা স্টল আপনি উদাহরণস্বরূপ ধরতে পারেন 20 নম্বর প্যাভিলিয়নটা কোথায়, এটা একজন পাচ্ছিলেন না। সে একজন ক্রেতা, তিনি 10-15 মিনিট যাবৎ খুঁজছিলেন কিন্তু উনি পাচ্ছিলেন না। মেলায় যারা দায়িত্বরত নিরাপত্তা বাহিনী কিংবা মেলার যারা মেলা কমিটির লোকজন আছে, ওনারাও কিন্তু আসলে আমরা যেটি দেখতে পেয়েছি, ওনারাও সেরকম দিক নির্দেশনা দিতে পারছেন না। আপনি দেখছেন আমার সামনেই রয়েছে একটি বাসন কোসনের দোকান। এখানে অনেক ডিসকাউন্টেরও ব্যাপার রয়েছে এবং বিভিন্ন ডিসকাউন্টের কথা তারা বলছেন, অফারের কথা তারা বলছেন যে একটি কিনলে 10টি ফ্রি কিংবা একটি কিনলে 3টি ফ্রি, 4টি ফ্রি, এরকম নানা ধরনের গিফট আইটেম তারা দিচ্ছেন। কিন্তু এখানে যেটি বলা হচ্ছে যে একটি আইটেম কিনলে যে আরও কয়েকটি আইটেম দেওয়া হচ্ছে, আসলে একটি আইটেমের ভিতরেই সেই মূল্যগুলো তারা সংযুক্ত করে রাখছেন বলেও আমরা জানতে পেরেছি এবং এখানে একটি বেশ ভিড় দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে মেলায় আমরা লক্ষ্য করেছি যে প্লাস্টিক পণ্যের যেসব স্টল রয়েছে এবং এই বাসন কোসন বা গৃহস্থালিতে কাজে যে ব্যবহার করা হয় যেসব পণ্য রয়েছে, সেইগুলাতে কিন্তু বেশ একটি ভিড় আমরা লক্ষ্য করছি। কারণ অনেকেই চিন্তা করেন যে সারা বছর প্রয়োজনীয় যেসব জিনিসপত্র ঘর গৃহস্থালিতে লাগে, সেক্ষেত্রে মেলাতে আসার পরে তারা কিছু মূল্য ছাড়ের সাথে যদি কিনে ফেলেন, সেক্ষেত্রে তারা বেশ একটি অফারের মধ্যে যদি কিনতে পারেন, এই জন্য কিন্তু তারা এখানে চেষ্টা করেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে একটি ব্লেজারের দোকান এবং এখানে হরেক রকমের ব্লেজার আছে এবং ক্রেতাদের পক্ষ থেকে আরও একটি যে অভিযোগ করা হয়েছে যে এইসব ব্লেজারের দোকান কিংবা যেসব পণ্যগুলো এবার মেলায় প্রদর্শনীর জন্য আনা হয়েছে, অধিকাংশই কিন্তু গত বছরের মেলাতেও তারা দেখতে পেয়েছেন বলে আমাদের কাছে জানিয়েছেন। তো নতুন কোনো আইটেম মেলায় আসছে কিনা আমরা একটু পরেই আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো ইমতিয়াজ, আমার কাছে মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 16তম দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। দেশের গার্মেন্টস শিল্প নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিজিএমএ। বিদেশ থেকে অর্থ এনে টিআইবি গবেষণা করছে নাকি দেশের শিল্প ধ্বংসের চেষ্টা করছে তা
খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। গতকাল বিজেএম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এই প্রতিবেদনটি একেবারেই ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, তাই আমরা একে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের জানা মতে টিআইবি গবেষণার জন্য বিদেশ থেকে অর্থ পায়। এই অর্থ তারা গবেষণার কাজে ব্যবহার করছেন নাকি শিল্পকে অশান্ত করা, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য করার অভিপ্রায় নিয়ে কাজ করছেন? এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করার সাহস তারা কোথায় পায় তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সকল মহলকে অনুরোধ জানাচ্ছি। এবার গেল সপ্তাহের পুঁজিবাজারের খবর। সূচক এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে কমলেও শেষ দিকে বাড়ে সূচক এবং লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 84,55,00,000 টাকা, সূচক বাড়ে 20 পয়েন্টের মতো। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 608,03,00,000 টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 35,30,00,000 টাকা কম। এদিন সূচক ছিল 4,674 পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস লেনদেন কমে দাঁড়ায় 527,14,00,000 টাকায়। এদিন সূচক ছিল 4,663 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তৃতীয় কার্যদিবস লেনদেন এবং সূচক বাড়লেও লেনদেন রয়ে যায় 500 কোটির ঘরে। চতুর্থ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয় 743,87,00,000 টাকা। এদিন সূচক ছিল 4,686 পয়েন্ট। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন আবারও কমে 600 কোটির ঘরে পৌঁছায়, তবে সূচক পৌঁছায় পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 4,694 পয়েন্টে। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 197টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 118টির এবং অপরিবর্তিত ছিল 13টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স, দ্য ঢাকা ডাইং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, টুংহাই নিটিং অ্যান্ড ডাইং এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বিডি থাই অ্যালুমিনিয়াম, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস এবং সিটি ব্যাংক উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর সব বক্তব্য নিয়ে আমাদের এবার আয়োজন চলুন দেখে নেই এক নজরে। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন 6.8 থেকে 6.9% প্রবৃদ্ধি এবং 6.1% মূল্যস্ফীতি প্রক্ষেপণ করছে। তবে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থ বছর শেষে এই প্রবৃদ্ধির হার 7% স্পর্শ করতে পারে বলে আমরা অনুমান করছি। বেসরকারি খাতে ঋণ প্রবাহের জন্য প্রচ্ছন্ন চাপ থাকতো, তাহলে আরও ভালো হতো। বেসরকারি ব্যাংকগুলি, সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি তারাই গিয়ে এসে নতুন উদ্যোক্তা তৈরি করতে পারতো। ক্রেডিটটা না কমিয়ে প্রাইভেট সেক্টর ক্রেডিটটা বাড়িয়ে রেখে আপনি ব্যাংকগুলিতে ক্রেডিটটা সহজ করা দরকার ছিল। উদ্যোক্তাদেরকে, বড় উদ্যোক্তাদেরকে তো আনা দরকার, কারণ বড় উদ্যোক্তাই তো বড় কর্মসংস্থান তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক কেন জানি সুদের হার বিষয়ে কোনো রকম চাপ দেওয়ার জায়গা থেকে সরে আসতে চায়। আসলে এখানে তাদের ইন্টারভেনশনটা আরও স্পষ্ট করার দরকার আছে। ভোজ্য তেলের ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, যেহেতু আন্তর্জাতিক বিশ্বে ভোজ্য তেলের দাম কমেছে, সেই জন্য বাংলাদেশের দাম কমানো হয়। 4 টাকা কমাতে চেয়েছিল, আমি ভোক্তাদের পক্ষ থেকে বলেছি যে না, আর টাকা কমানো হোক, অর্থাৎ 5 টাকা পার লিটার। মাননীয় প্রধানমন্ত্রী যখন চূড়ান্ত নির্দেশ দিবেন, তখনই আমরা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে পারি। আমাদের যারা এক্সপার্টরা যাচাই বাছাই করে যাচ্ছেন, কি আমরা যদিও বাড়াই, তাহলে সহনশীল পর্যায়ে বাড়াবো, যাত্রীরা যাত্রীদের উপর যাতে বোঝা না হয়। বেশিরভাগ নিম্ন শ্রেণীর যাত্রীরা এ ব্যাপারে পরিত্রাণ পাবে। তাদের যে ব্যবসায়িক এবং আর্থিক ক্ষমতা, সেটিকে আমাদের সুশাসনের ঘাটতি, দুর্ঘটনা হয়েছে, রানা প্লাজা ট্র্যাজেডি হয়েছে, সেই থেকে এক ধরনের সুযোগ নিয়ে একটা প্রবণতা আমরা দেখতে পাই। আমাদের প্রডিউসার, আমাদের এক্সপোর্টার্সদেরকে অনেক সময় যে ধরনের বিভিন্নভাবে জিম্মি করে উচ্চ মুনাফা অর্জনের প্রবণতা দেখতে পাই। কোর্ডের মধ্যে কোনো ধরনের সহযোগিতা কিন্তু নাই বললেই চলে, এবং কোঅর্ডিনেশন নাই, সামান্য নেই। যার ফলে অ্যাকর্ড হয়তো এক ধরনের স্ট্যান্ডার্ড বলছে, অ্যালায়েন্স হয়তো আরেক ধরনের স্ট্যান্ডার্ড বলছে, যার ফলে আমাদের কোম্পানিগুলো অনেক সময় ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এবং অ্যাকর্ড যে প্রত্যাশা পূরণ করতে পারলেও হয়তো অ্যালায়েন্সের প্রত্যাশা পূরণ করা সম্ভব হচ্ছে না, তখন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকির সৃষ্টি হচ্ছে।
এই প্রতিবেদনটি একেবারেই ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। তাই আমরা একে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের জানা মতে টিআইবি গবেষণার জন্য বিদেশ থেকে অর্থ পায়। এই অর্থ তারা গবেষণার কাজে ব্যবহার করছেন নাকি শিল্পকে অশান্ত করা, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য করার অভিপ্রায় নিয়ে কাজ করছেন? এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করার সাহস তারা কোথায় পায় তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সকল মহলকে অনুরোধ জানাচ্ছি। আধুনিক ও উন্নত মানের গার্মেন্টস মেশিনারিজের খোঁজে তৈরি পোশাক ব্যবসায়ীদের ভিড় বাড়ছে আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী গ্যাপ এক্সপোতে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্প আরও বেশি আধুনিক হতে পারে বলে মত মেলায় আসা দর্শনার্থীদের। সুতা, কাপড় থেকে শুরু করে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন মেশিনের এই প্রদর্শনীতে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। নিখুঁত এবং দক্ষতার সাথে শার্টের বোতাম লাগানোর কাজ করছে অটোমেটেড এই মেশিনটি। মাত্র একজন শ্রমিকই কম সময়ে এবং নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করছেন। এর মাধ্যমে একদিকে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি কাজেও আসবে গতি। এরকমই বিভিন্ন আধুনিক প্রযুক্তির গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও যন্ত্রপাতির প্রদর্শনী হচ্ছে রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এখানকার 4টি হলে প্রদর্শিত হচ্ছে সুতা থেকে শুরু করে তৈরি পোশাক শিল্পের সংশ্লিষ্ট ছোট বড় বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি। বাটন ফিটারটা হচ্ছে অরিজিন কোরিয়ার। তো এই মেশিনটায় বাটন অটোমেটিক্যালি দিতে হয় না, আগে হাত দিয়ে দিতে হয় না, এটা জাস্ট অটোমেটিক্যালি বাটনটা নিজের পজিশন বরাবর চলে আসে, অপারেটর জাস্ট ফ্যাব্রিকটা ধরে। ফিনিশিং অটোমেশন, কাটিং রুম অটোমেশন এবং রিসেন্টলি আমরা করেছি হচ্ছে ওয়াশিং প্ল্যান্ট নিয়ে। প্রাইসটাকে খুব রিজনেবল রেখে এই টেকনোলজিটা ইন্ট্রোডিউস করেছি। কিভাবে উৎপাদন খরচ কমিয়ে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা যায় সেই ভাবনা এখন প্রতিটি গার্মেন্টস মালিকের। তাই এই প্রদর্শনীতে অনেকেই এসেছেন নতুন মেশিনারিজ ও প্রযুক্তির খোঁজে। যারা মেশিনারিজ নিয়ে এখানে আসছে, এই মেশিনারিজগুলো আমাদের এই গার্মেন্টস সেক্টরকে দিন দিন আরও আধুনিকায়ন করার জন্য এই ধরনের মেলা এবং এই ধরনের প্রযুক্তি সম্পন্ন পণ্য আরও বেশি বেশি আসার প্রয়োজন আছে। আগামী রিকোয়ারমেন্টটা হয়তো এই নতুন নতুন মেশিনগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। ফ্যাক্টরি একটা নতুন একটা প্রজেক্টে যাই, তখন আমরা বিভিন্ন সময় তাদের ব্রোকারে হাতে পড়ে যাই, কিন্তু মেলাতে যখন প্রদর্শনী হয় আমরা সরাসরি দেখতে পারতেছি, প্রোডাক্টের সঙ্গে গুণাগুণ জানতে পারতেছি। শনিবার পর্যন্ত চলা 4 দিনের এই প্রদর্শনীতে অংশ নিয়েছে চীন, জাপান, ভারত সহ বিশ্বের 30টি দেশ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইজতেমায় আসা মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। মন্নুনগর ইজতেমা ময়দানের আশেপাশে এলাকায় মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং চিকিৎসা সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। অস্থায়ী এই ক্যাম্প থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথম দিন ক্যাম্প পরিদর্শনে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ব্র্যান্ড সুপার কফি। রাজধানী গুলশানের একটি কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিঙ্গাপুরের ব্র্যান্ড সুপার কফির পণ্য উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের জিএম জয়চন্দ্র রাও উপস্থিত ছিলেন। এছাড়া হুসেন ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক রেনুস হুসাইন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। ঋণের সুদ হার 0.25% কমিয়েছে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ইন্দোনেশিয়া। গেল বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম সুদহার কমালো দেশটি। নতুন রেট অনুযায়ী সুদহার 7.5 থেকে নেমে এসেছে 7.25%। দেশের অর্থনৈতিক অস্থিরতা দূর করতে সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। নিম্ন মূল্যস্ফীতি এবং গেল বছরের চতুর্থ প্রান্তিকের ধীরগতির প্রবৃদ্ধির কারণেই সুদহার কমানো হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। জাকার্তায় সন্ত্রাসী হামলার পরপরই এই ঘোষণা দেয় ব্যাংক ইন্দোনেশিয়া। মুদ্রার নিম্নমুখী মানের কারণে 2009 সাল থেকেই ধীরগতি দেখা দিয়েছে ইন্দোনেশিয়ার অর্থনীতিতে। 2015 সালের ডিসেম্বরে চীনের রপ্তানি বাণিজ্য 2.3% পর্যন্ত বেড়েছে। বিশ্লেষকদের প্রত্যাশা ছিল এ সময় রপ্তানি 4.1% পর্যন্ত কমবে। একই সময় আমদানি কমেছে 4% পর্যন্ত। 2015 সালের জুনের পর রপ্তানি এই প্রথমবারের মতো বাড়ল। মূলত বিশ্ববাজারে চীনা পণ্যের চাহিদা কমায় এবং নিত্যপণ্যের দাম কমায় ধীরগতি এসেছিল দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত রপ্তানিতে। বর্তমানে দেশটিতে স্থিতিশীল রয়েছে ইউয়ানের মান। চলতি বছর প্রবৃদ্ধি 7% লক্ষ্য স্থির করেছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। 2015-তে চীনে আফ্রিকান পণ্য রপ্তানি কমেছে প্রায় 40% পর্যন্ত। চীন আফ্রিকার সবচেয়ে বড় একক বাণিজ্য অংশীদার হলেও
গত বছর অর্থনৈতিক ধীরগতির কারণে দেশটিতে নিত্যপণ্যের চাহিদা কমে যায়। এদিকে রপ্তানি কমায় চাপের মুখে রয়েছে আফ্রিকান অর্থনীতি, কমে গেছে মুদ্রার মানও। তাছাড়া গত বছর আফ্রিকা অঞ্চলে কমেছে চীনা বিনিয়োগও। তবে সে তুলনায় আফ্রিকায় বেড়েছে চীনা পণ্য রপ্তানি। 2015-তে আফ্রিকার দেশগুলোতে প্রায় $10,200 কোটি পণ্য রপ্তানি করেছে চীনারা। প্রায় এক দশক ধরে চলা ঋণ সমস্যা সমাধানে নিউ ইয়র্কের আদালত থেকে এ সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ আর্জেন্টিনা। দেশটির অর্থমন্ত্রী আলফ্রেসো প্রাথগো জানান, আগের সরকারের আমলে ঋণ সংক্রান্ত মামলাগুলো নিউ ইয়র্কের আদালতে নিষ্পত্তি করা হতো, কিন্তু এতে কাজের কাজ তো কিছুই হয়নি, বরং খরচ $300 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে $900 কোটিরও বেশি। মাত্র 10 বছরে ব্যয় বাড়ার এই ধারাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন আর্জেন্টিনার বর্তমান সরকার। তাছাড়া দেশটির বর্তমান অগ্রগতিও অনেকটাই থমকে রয়েছে এই অতিরিক্ত ব্যয়ের কারণে। নতুন সরকার বাজেট ঘাটতি জিডিপির 4.8% নামিয়ে আনা সহ সামাজিক নিরাপত্তা খাতে ভর্তুকি কমানোরও পরিকল্পনা করছে। চলতি বছরের জন্য মুনাফার পূর্বাভাস বাড়ানোর পর বাজারে বেড়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের শেয়ারের দাম। প্রতি শেয়ার বিক্রি হচ্ছে $5.75 দরে। তাছাড়া 2017-র মধ্যে শেয়ার হোল্ডারদের $1,600 কোটি লভ্যাংশ দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আর এই খবর শোনার পর থেকে জিএম এর শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। তবে তাদের প্রতিদ্বন্দ্বী ফোর্ডের শেয়ার দাম কমে চলছে, তাই বাজার ধরে রাখতে বিশেষ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে তারাও। চাহিদা কমায় 2015 সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বজুড়ে পার্সোনাল কম্পিউটার জাহাজীকরণের রেকর্ড পরিমাণ কমে দাঁড়িয়েছে 10.6%। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির মতে বড়দিনের মতো উৎসব থাকার পরেও গেল প্রান্তিকে পার্সোনাল কম্পিউটারের জাহাজীকরণ এত কম হয়েছে, যা হতাশাজনক। অ্যাপেল, এসার, আসুস, ইন্টেল কিংবা ডেল এ সময় সব ব্র্যান্ডের পার্সোনাল কম্পিউটার বিক্রি কমিয়েছে। মূলত স্মার্টফোন আর ট্যাবলেটের কারণে বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে পার্সোনাল কম্পিউটার। তবে উইন্ডোজ 10 বাজারে আসার পর 2016-তে পার্সোনাল কম্পিউটার বিক্রি বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। From creating photos, music, and videos to sharing the moments that you love the most. Reliable and intuitive, the Dell All-in-One 27-inch iMac is by far the most amazing iMac. দর্শক, আবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। আজ থেকে লিটার প্রতি 5 টাকা কমছে ভোজ্য তেলের দাম। রাজধানীর পাইকারি বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম। আমদানি কমায় বাড়তে পারে চালের দাম, শঙ্কা ব্যবসায়ীদের। সামর্থ্য না থাকায় রাজধানীতে ঝুঁকিপূর্ণভাবে জলাশয়ের উপর নির্মিত ঘরে বাস করছেন অনেক স্বল্প আয়ের মানুষ। বিকল্প বাসস্থানের কথা ভাবছে কর্তৃপক্ষ। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবৃদ্ধির উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। নেওয়া হয়েছে উন্মুক্ত জলাশয়ে প্রজনন কর্মসূচি। সুফল পাচ্ছেন এলাকার দরিদ্ররা। এবং বাণিজ্য মেলায় কম দামে বিক্রি হচ্ছে টেলিভিশন, মোবাইল সেট এবং অন্যান্য পণ্য। ক্রেতাদের নজর কাটতে নগদ অর্থছাড় সহ নানা অফার দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। দর্শক, এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।